নমস্কার। আজকে কথা ও কাহিনীর এই বিশেষ পর্বে আজকে যেখানে এসছি সেটা হচ্ছে এই গরমের মধ্যে এমন একজন মানুষকে একটু কষ্ট দিচ্ছি। তিনি হচ্ছেন আমাদের রামপুরহাট সরকার মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার পলাশ দাস। তিনি আমাদের সঙ্গে আছেন। তাকে পাওয়া খুব মুশকিলের ব্যাপার, তবুও উনি আজকে আমাদের সময় দিয়েছেন এই কথা ও কাহিনীকে। তার কাছে কিছু আহ, এই গরম নিয়ে প্রশ্ন, তাছাড়া আরো কিছু প্রশ্ন করব। তিনি তো অনেক কাজ করছেন, এই কাজগুলোর মধ্যে কি কি কাজ তিনি করছেন তার আপনারা ভালো মতোই জানেন, তবু ডাক্তারবাবুর মুখ থেকে শোনাটাও একটা বিরাট ব্যাপার। তা সেটা আমরা করার চেষ্টা করব। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজকে এই কথা কাহিনীর অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। এবার ঘটনাটা হচ্ছে, আপনি তো এখন যেটুকু জানি রামপুরহাট সরকার মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল হিসাবে রয়েছেন, এবং রামপুরহাটের একটা খুব ঐতিহ্য আছে। সেখানে খুব বড় বড় পুরনো মন্দির রয়েছে, বিভিন্ন রকম মানুষ রয়েছে, এবং সেখানে নিমাই যে আমার সেই চৈতন্য ওদের একটা ব্যাপার আছে। তা ওইখানে কাজ করতে গিয়ে আপনাকে এই সমস্ত ব্যাপারগুলো কি কোনো প্রেরণা দেয়? প্রথমেই বলি যে আমার ইন্ট্রোডাকশন দেওয়ার ক্ষেত্রে একটু ভুল হয়েছে। আমি ভাইস প্রিন্সিপাল, আচ্ছা। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল। আচ্ছা। এটি আমার পেশাগত বা বলা যায় চাকরিগত পরিচয়। আর সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি, সেই সুবাদেই হয়তো নানান সময় নানান রকমের কথা বলে থাকি। আপনারা এসেছেন, আপনাদেরকে অভ্যর্থনা জানাই। আম, এটা ঠিকই যে যে জায়গাতে আমি কাজ করি তার খুব কাছাকাছি তারাপীঠ মন্দির, তার অদূরেই নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। নিত্যানন্দ মহাপ্রভু মানে নিতাই, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর দোসর ছিলেন। তার সেই এত বছর আগে, কয়েকশো বছর আগেও এমন একজন চেতনা সম্পন্ন মানুষ ওই রকম গ্রামে জন্মেছিলেন। এই সমস্ত বিষয়গুলো যখন ভাবি, তখন ওখানে কাজ করতে গিয়ে সত্যি সত্যি প্রেরণা পাই। এটাকে অস্বীকার করা যাবে না। যদিও আমাদের কাজগুলো একটু বিজ্ঞান ভিত্তিক, ধর্মীয় কাজের বিষয় নয়, তবু যারা বড় মানুষ হয়েছেন, সে ধর্মের ভিত্তিতে বা যেভাবেই হোক, তারা তো আমাদেরকে প্রেরণা দিতেই থাকেন এবং দেন। আচ্ছা, এইবার আপনি তো ওখানে কাজ করছেন বেশ কিছুদিন হয়ে গেল। এই কাজ করতে করা ছাড়াও আপনার তো অনেক কাজ রয়েছে, সমাজ কল্যাণের অনেক কাজ রয়েছে। তাছাড়া আপনি নবজাতক ও শৈশব অসুস্থতা, সংশোধিত জাতীয় যক্ষ্মার নিয়ন্ত্রণ কর্মসূচি, প্রজনন ও শিশু স্বাস্থ্য কর্মসূচি, এই সমস্ত নিয়েও কাজ করেছেন। এই সমস্ত কাজ করতে করতে এই যে সমাজ কল্যাণের ব্যাপারটা, তার সঙ্গে কি কি কোনো সম্পর্ক রয়েছে? সরকারি কাজের মধ্য দিয়ে আপনি যে বিষয়গুলো বললেন, সেগুলোর সঙ্গে অতীতে তো একটা সম্পর্ক ছিল এবং কাজ করেছি, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেগুলো আসলে সমাজ কল্যাণমূলক কাজই। কিন্তু সমাজ অভ্যন্তরে গিয়ে সরাসরি কাজ করা, আমাদের সরকারি কাজের যে ধরন, ধাঁচ, সেই ধাঁচে আমার পক্ষে যাওয়া হয়তো সম্ভব নয়। সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে উদ্বৃত্ত সময় যেটা থাকে, সেই সময় মানুষের দ্বারে উপস্থিত হই, মানুষের কাছে যাই, মানুষের সঙ্গে কথা বলি, অন্তত তারা যাতে উপকৃত হয় স্বাস্থ্যের দিক থেকে, অন্তত সেটা বিশেষ করে। ফলে আগের যে কাজগুলো হয়েছে সেগুলোরই রিপিটেশন, পুনরাবৃত্তি, এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে পারছি, এটা আমার একখানি ভালো লাগে। আচ্ছা। আর এই কাজ, এই আপনি যে ডাক্তার হন, তার মধ্যে যে মাঝখানে যে সময় পান সেগুলো সমাজের কাজ করছেন, তার এই প্রেরণা আপনার আপনি কোথা থেকে পেলেন? আসলে এটা একটা মানবিক বিষয় আর কি। এটা সত্যি সত্যি আমার বাবা মায়ের শিক্ষা, এবং তারা আমাকে যেভাবে শিখিয়েছে যে মানুষের পাশে থেকো। আমার মনে আছে যে ছোটবেলায় আমরা একটা বই পড়েছি, সীতানাথ বসাক প্রণীত আদর্শলিপি বলে একটা বই। সেখানে আমার মনে আছে যে সেখানে ওই বর্ণগুলোকে দিয়ে বিভিন্ন রকমের বাক্য আছে। যেমন অ দিয়ে অসৎ সঙ্গ ত্যাগ ত্যাগ, আতে আলস্য দোষের আকর, ঠিক তেমনি ক দিয়ে কটু বাক্য কহা অনুচিত। এই যে আদর্শ বাক্যগুলো ওখানে রাখা আছে, সেগুলো আদর্শ বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আমার বাবা আমাকে চেষ্টা করেছেন
সেই বাক্যগুলোর মানে বুঝতে এবং সেই মতো জীবনযাপন করতে। আমি কথা বলবো একরকম, করবো না সেই রকম, এটা আমার বাবাও চাননি কখনোই। সুতরাং বাবার কাছ থেকে মূলত এই অনুপ্রেরণা এবং মায়ের আবেগ, ভালোবাসা, সেই সব মিলে আমি এখনো সেই আহ, বলা যেতে পারে যে সত্যের জীবনযাপন, যেটা অনুভব করি, যেটা ভাবি, যেটা বিশ্বাস করি, সেরকম আচরণ করার চেষ্টাও করি। সুতরাং মানুষকে যখন মানুষের পাশে থাকতে হবে, এই বিষয়টা যখন আমার মধ্যে কাজ করে, তখন মানুষের পাশে থাকবো, এটাই স্বাভাবিক বলে আমার মনে হয়। এবং আরো মানুষ মানুষের পাশে থাকুক, এটা আমি চাই। ফলে আমার আচরণ দিয়েই আমি বোঝাতে চাই যে এটা আপনারাও করুন, তাহলে মানুষের উপকারেই আসবে, সমস্ত মানুষের মঙ্গল হবে। সেই জায়গা থেকেই মানুষের জন্য কিছু কাজ করা। তা এই কাজ করতে তো আপনি খুবই ভালোবাসেন, আমি তো জানিও, শুনেছিও, কিন্তু তাদের কোনো বাধা আসছে না? যে আপনি তো ডাক্তার, তা আপনার তো ডাক্তারি করাটাই আপনার কাজ, কিন্তু তার সত্ত্বেও আপনি সমাজের মধ্যে অন্য কাজ করছেন, এটা আপনাকে বাধা দিচ্ছে নাকি? কোনো থেকে বাধা আসে কি আপনার কাছে, নাকি আরো উৎসাহ হয় সবাই? সত্য যদি বলি তাহলে বাধা কখনো আসেনি এখন পর্যন্ত সেভাবে। কারণ মানুষের মাঝখানেই তো যাচ্ছি, মানুষের উপকারী থাকছি। আর আরেকটা কথা বলেছি, উদ্বৃত্ত সময়, ট্রুলি স্পিকিং, উদ্বৃত্ত সময় খুব থাকে সেটা বলবো না, না, একদম না। আবার কিছুটা সময় থাকেও। আমরা সারাক্ষণই অফিসের কাজ করছি বা অফিস নিয়ে ভাবছি, এমন যেমন নয়। হয়তো একটা ফোন রাত্রিবেলা 8টার সময় এলো, আবার হয়তো রাত 10টার সময় এলো, এই মাঝখানে যে 2 ঘন্টার সময়, সেই সময় তো আমি এই মানুষের কাজ করতেই পারি। মানুষের কাজ করা, আমার নিজেরও কিছু কাজ থাকে, পড়াশুনো থাকে, ফলে এই সব মিলে কিছুটা সময় তো পাওয়া যায়ই। ফলে এই যে কোনো বাধা আসেনি এবং সময় পাচ্ছিও, এই দুটো মিলেই মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষের মাঝখানে থাকার চেষ্টা করি। আচ্ছা, তা আপনি তো উত্তর দমদম সমাজ কল্যাণের সমিতি কল্যাণনগরের সঙ্গে জড়িত। তা এই কাজ করতে গিয়ে আপনার কিভাবে আপনি কাজ করছেন? ঠিকই বলেছেন। উত্তর দমদম সমাজ কল্যাণ সমিতি গড়ে উঠেছে অনেকগুলো দিন হয়ে গেল, বছর 7-8 তো হয়ে গেল। এবং আমরা আহ, সমাজের এই পরিবেশগত দিক, যেমন মসকুইটো ব্রিডিং খুব বেশি হলে কি করা উচিত, এই আলোচনা, ডেঙ্গির সময় ডেঙ্গির আলোচনা, এমনকি কোভিড যে হয়েছিল সেই কোভিডের সময় মানুষকে নিয়ে মানুষের পাশে থাকার নানা রকম সৎ পরামর্শ, বৈজ্ঞানিক পরামর্শ, সেটা দিয়ে থেকেছি। এমনকি ধরুন এই যে বর্জ্যবস্তু, শুকনো বর্জ্যবস্তু অনেক সময় ড্রেনে ফেলে দেয়, হ্যাঁ, এখানে ওখানে ফেলে দেয়। হয়ে যায়। আমরা বিভিন্ন জায়গাতে ডাস্টবিন লাগিয়ে দিচ্ছি, যেখানে ওরা এই শুকনো বর্জ্যবস্তু ফেলবে, সেখান থেকে যারা নিয়ে যায় মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির লোকজন, তারা সেখান থেকে তুলে নিয়ে যায়। তাতে কি লাভ হচ্ছে যে অন্তত সেই ড্রেনগুলো ব্লক হয়ে যাচ্ছে না। আচ্ছা, এইটা আমরা করার চেষ্টা করছি। কোথাও কোথাও মানুষ এটাকে গ্রহণ করেছে, কোথাও কোথাও গ্রহণ করেনি, এমনও আছে। আচ্ছা, আচ্ছা। এই যে গ্রহণ করেনি, এই মানুষগুলোকে যদি গ্রহণ করার জায়গায় আমরা নিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাজের সার্থকতা, আমাদের কাজের সত্যি সত্যিই একটা সার্থক রূপ পেতে পারে। ফলে এই একই জিনিস নিয়ে বা অন্যরকম বিষয় নিয়ে আমরা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে, উত্তর দমদম সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে, আমার অন্যান্য সহযোগী বন্ধুরা যারা আছেন, সিনিয়র যারা আছেন, আমার সভাপতি মহাশয় আছেন, কার্যকরী সমিতির লোকজন আছেন, তারা সকলেই আমাকে সাহায্য করেন। তার সঙ্গে আমরা ষান্মাসিক, মানে 6 মাস পর পর একটা ছোট পত্রিকার মতো বার করি, সেখানে বিভিন্ন রকমের লেখা থাকে, শুধু স্বাস্থ্য বিষয়ক নয়, আসলে সংস্কৃতি, কৃষ্টি, খেলাধুলো, এবং মানুষ সঠিকভাবে এগুক, সঠিক কাজের মধ্য দিয়ে এগুক, ভালো কাজ করুক। এক কথায় এই সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা একটা ভালো কাজের মধ্যেই পড়ে। অবশ্যই, অবশ্যই। সুতরাং সেই লেখা নিয়ে আমরা এই যে 6 মাস পর পর একটা করে পত্রিকা বার করছি, ছাপাচ্ছি, এটা হচ্ছে তারই একটা বিষয় যে মানুষ সংস্কৃতি মনা হোক, মানুষ ভালো চিন্তা করুক, এবং বিভিন্ন লেখার মধ্য দিয়ে আমাদেরও কিছু লেখা থাকে, সেগুলো তারা পড়াশোনা করুক এবং পড়াশোনা করে জ্ঞান আহরণ করুক, সেই জ্ঞান আহরণ করে সেটা চর্চায় নিয়ে আসুক। আমি জ্ঞান আহরণ করলাম, আমার জ্ঞান অনেকখানি আছে, এটা বলে শুধু চলবে না। জ্ঞান আছে, তার সঙ্গে সেই জ্ঞানটাকে চর্চায় নিয়ে যেতে হবে, প্র্যাকটিসে কনভার্ট করতে হবে। নলেজ আছে, প্রচুর মানুষেরই নলেজ আছে, কিন্তু প্র্যাকটিসটা নেই। প্র্যাকটিসটাই আসল, তবেই তো পরিবর্তনটা হবে, সঠিক পরিবর্তনটা হবে, একটা ভালো পরিবর্তন হবে।
সুতরাং সেই জায়গাটায় যাওয়ার জন্য বারবার হয়তো একই বিষয় নিয়ে আলোচনা করি, বা নতুন নতুন কোনো সমস্যা, স্বাস্থ্য সমস্যা হলে সেটা নিয়েও আলোচনা করি, এবং লেখার মধ্য দিয়ে সেগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করি। আচ্ছা, এবার একটু অন্য বিষয় বলি। ব্যাপারটা হচ্ছে বর্তমানে এই সময় দাঁড়িয়ে এই বৈশাখ সবে শুরু হয়েছে, তাতেই যা প্রচন্ড গরম পড়েছে। আহ, সেই সময় দাঁড়িয়ে তো বিভিন্ন রোগ আসতে পারে। তা সেই সময় দাঁড়িয়ে আপনি আমাদের সাধারণ মানুষকে কি বলবেন যে এই সময় কিভাবে চলা উচিত, কিভাবে তার বাড়িতে তার বাচ্চাকে সে রক্ষা করবে, এই ব্যাপারে যদি বলেন তাহলে আমাদের আহ, দর্শকরাও জানতে পারবে। প্রতিটি ঋতু তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আসে, এবং সেই ঋতুগুলোর মধ্যে কমনীয় দিক এবং ভালো দিক, মনোরম দিক, সৌন্দর্যের দিক থাকে। আচ্ছা, যেমন বর্ষাকালে বৃষ্টিতে গাছপালা সবুজ হয়ে ওঠে, বসন্তকালে পাতা ঝরে গিয়ে নতুন পাতা গড়ে ওঠে, এগুলো সত্যি ভালো দিক। গ্রীষ্মকালে আমরা আম পাই, কাঁঠাল পাই, জাম পাই, কিন্তু গরমে আমরা হাঁসফাঁস করতে থাকি, এটা হচ্ছে একটা খারাপ দিকও বলা যেতে পারে। আমাদের সহ্য সীমার বাইরে গরম চলে গেলে আমাদের কষ্ট হয়। সত্যি সত্যি এই গরমকালটায়, গরমের সময় কিছু রোগ তো আসেই। আচ্ছা, আচ্ছা, স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা ভাবনা চিন্তা করি, অন্যান্য বিষয় যেমন কাজের ক্ষমতা অনেকখানি কমে যায়, ফলে যে কাজই করুক সেই কাজ যতটা পরিমাণ করা সম্ভব সেই পরিমাণ কাজ করা সম্ভব। সম্ভব হয়। কিন্তু রোগের দিকটা যদি আমরা ভাবি, তাহলে তাপজনিত রোগ কিছু আছে। যেমন ধরুন, যদি আর্দ্র পরিবেশে আবহাওয়া হয় এবং উত্তাপ বাড়তে থাকে, সূর্যের উত্তাপ, তারপর তাপমাত্রা বাড়তে থাকে, এমন পরিবেশে আমাদের কার্যক্ষমতা কমে আসে, এবং যখনই এদের কুপ্রভাব আমাদের শরীরে প্রভাব ফেলে এবং আমরা প্রভাবিত হই, বা বলতে পারি যে আমরা আক্রান্ত হচ্ছি, সেই সময় কিন্তু কিছু লক্ষণও প্রকাশ পায়। আচ্ছা, যেমন ধরুন, মাথাটা ঝিমঝিম করছে, ভালো লাগছে না, কাজে মন নেই, এবং কখনো কখনো মাথাটা ঝিমঝিম করে বসে পড়তে ইচ্ছে করছে, শুয়ে পড়তে ইচ্ছে করছে, জল তেষ্টা পাচ্ছে, এগুলোর মানে কিন্তু গরমে আপনি কষ্ট পাচ্ছেন। আচ্ছা, সুতরাং সেই সময় যদি আপনি সেই গরম থেকে একটু বেরিয়ে আসেন, গরম মানে মূলত যারা ধরুন আমাদের দেশের শ্রমজীবী মানুষ, মাঠে ঘাটে কাজ করে, তারা বেশি আক্রান্ত হতে পারে। যারা রিক্সা চালাচ্ছে তারা বেশি আক্রান্ত করে। সিভিক ভলান্টিয়ার যারা আছে, ট্রাফিক পুলিশের কাজ করে, ট্রাফিক পুলিশে যারা কাজকর্ম করছেন রোদের মধ্যে, ফলে এই রোদে যখন এই লক্ষণগুলো আসবে, তখন যদি তারা একটু ছায়াতে চলে আসে, একটা ঘরে চলে এলো, বা যেখানে একটা ভালো গাছের সুন্দর ছায়া আছে, বাতাস আছে, সেখানটায় গিয়ে একটু রেস্ট নিল, বিশ্রাম নিল, তাহলে কিন্তু এই সমস্যাগুলো বেশি আসবে না। কিন্তু যদি সেই মানুষগুলো বা মানুষটি ক্রমাগত কাজ করেই যায় এই গরমের মধ্যে, তাহলে কিন্তু সমস্যাগুলো বাড়তে থাকে। আমরা যেমন বলি হিট এক্সজশন, একটা শব্দ আছে, আমরা বলি হিট ক্র্যাম্প, আমরা বলি হিট সিনকোপ। মানে হচ্ছে ধরুন, হিট ক্র্যাম্প মানে হচ্ছে আপনার পেশিগুলো সংকুচিত বা প্রসারিত হওয়ার এই যে প্রক্রিয়া চলতে থাকে, একটা সাংঘাতিক টান ধরে, অত্যন্ত ব্যথা হয়। এক্সজশন মানে হচ্ছে এবার ক্লান্ত হয়ে পড়লেন, আর কাজ করতে একেবারে ইচ্ছে হচ্ছে না। আবার তারপরে যেহেতু বললাম যে এমন তাপ শরীরে উঠে গেল যে আপনি জ্ঞান হারিয়ে ফেলতে পারেন, সিনকোপ মানে জ্ঞান হারিয়ে ফেলা। আবার এমন তাপ হলো, তাপমাত্রা আপনার নিয়ন্ত্রণের বাইরে, শরীরের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, এতটা গরম যে তাপ শরীর থেকে বার করতে পারছেন না, শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে আপনার শারীরবৃত্তীয় প্রক্রিয়া সেগুলো ব্যাহত হতে থাকে। সুতরাং এই যে হিট এক্সজশন বা হিট ক্র্যাম্প বা হিট সিনকোপ, এগুলোর একটা খারাপ দিক হচ্ছে যে মানুষটা মারাও যেতে পারে সঠিক সময় যদি আমরা চিকিৎসা না দিতে পারি, এতটা খারাপ হতে পারে। সানস্ট্রোক কি এর মধ্যে সেটা পড়ে? সানস্ট্রোক এর মধ্যে পড়ে, যেটা সিনকোপ বললাম তার কাছাকাছি একটা বিষয়। সানস্ট্রোক মানে রোদে গরমে এমন হলো তিনি স্ট্রোকে আক্রান্ত হলেন, জ্ঞান হারিয়ে ফেললেন এবং কোনো জ্ঞান নেই। সিনকোপ মানে হচ্ছে আপনি মাথা ঘুরে তো পড়ে গেলেন, জ্ঞানটা আবার ফিরে এলো। সানস্ট্রোক বা হিট স্ট্রোকে জ্ঞানটা ফিরিয়ে এলো না, অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে গেছেন এবং আলটিমেটলি তিনি মারা গেলেন চিকিৎসার অভাবে। ফলে এতগুলো বিষয় শুধু রোদের জন্য, এবং যদি আর্দ্র আবহাওয়া থাকে তাহলে এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাধারণ মানুষ সেই সময় তাহলে কি করবে? তখন ডাক্তার পাচ্ছে না, হাসপাতালে নিয়ে যেতে পারছে না, সেই সময় কি? একটা বিষয় আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেললাম যে ধরুন, জলের অভাব এবং শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে,
তাতে আমার ঝিমঝিম ভাব, আমার মাথা ঘোরা ভাব, আমার দৌর্বল্য, আমার ভালো লাগছে না কাজ করতে, এইটা যখন হবে তখন সাধারণ মানুষকে, যে মানুষগুলো রোদে বেশি কাজকর্ম করছে, তাদেরকে রোদ ছেড়ে একটু ছায়াতে আসতে হবে, আচ্ছা, প্রথম একটু বিশ্রাম বিশ্রাম হবে। নিতেই হবে। এবং সেই সঙ্গে যদি ঠান্ডা পানীয় থাকে, একটু একেবারে বরফ জল আমি বলছি না, একটু শীতল জল, বা যদি একটু হালকা নুন দিয়ে জল খেতে পারেন। প্রেশার বেশি থাকলে আমরা নুন বেশি খেতে না করি, তো সেই সময় একটু খাওয়া যাবে। এই জন্য যে আপনি ওই গরমে থেকে প্রচুর আপনার জল বেরিয়ে গেছে খামের সঙ্গে, প্রচুর পরিমাণ লবণ, নুন ইত্যাদিও বেরিয়ে গেছে, ফলে একটু নুন এক্সট্রা খেলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তবে সেই জন্য অতিরিক্ত নুন না হয়, খেতে সুস্বাদু একটু লেবু দিয়ে খাওয়া যেতে পারে, যেটা আমরা শরবত বলি আর কি, সেটা আরো ভালো হয়। ফলে এগুলো, এই পদ্ধতিগুলো যদি আমি গ্রহণ করি, এইগুলো যদি আমরা চর্চার মধ্যে নিয়ে আসি গরমকালে, তাহলে কিন্তু ভবিষ্যৎ যে সমস্যাটা, মানে হিট এক্সজশন, হিট স্ট্রোক, সানস্ট্রোক যেটা আপনি বললেন, বা হিট সিনকোপ, এই সমস্যাগুলো আসবে না। আচ্ছা, আচ্ছা। কিন্তু যদি সেই অবস্থায় কাজ করে এই একটা অবস্থায় চলে এলো যে সিনকোপ হয়ে গেল বা জ্ঞান হারিয়ে গেল, তখন প্রথম কাজ হবে যে তাকে ঠান্ডা করা, একটা ঠান্ডা জলে একটা ন্যাকড়া বা গামছা বা টাওয়েল ভিজিয়ে কাটা স্পঞ্জ করে দেওয়া, এবং ঠান্ডা জায়গায় নিয়ে আসা, এবং তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া। সেটা যদি গ্রাম হয় তাহলে স্বাস্থ্যকেন্দ্র হবে, বড় শহর হলে হাসপাতাল হতে পারে। নিয়ে গিয়ে হয়তো স্যালাইন দেওয়া হতে পারে। স্যালাইন মানে এখানে বলতে চাইছি ইন্ট্রাভেনাস ফ্লুইড, শিরার মধ্যে কিছু ফ্লুইড দেওয়া আর কি। সেটা কি ফ্লুইড দেবেন ডাক্তারবাবুরা ভালো বুঝবেন, সে ব্যাপারে আমাদের সাধারণ মানুষের কোনো বক্তব্য নাই থাকতে পারে, যেহেতু এটাও ডাক্তারি বিষয়। সুতরাং ডাক্তারবাবু যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তকে মান্যতা দিতে হবে, সম্মান দিতে হবে, এবং তিনি সেই পরিষেবা দিলে মানসিক হয়তো আমরা বাঁচিয়ে আবার ফেরাতে পারবো। আর খাওয়া দাওয়ার ব্যাপারে এই সময় খাওয়া দাওয়াটা তো আমরা কি করা উচিত আমাদের সাধারণ মানুষের? এই সময় অনেক কিছু করা যেমন উচিত, আবার অনেক কিছু করা উচিত নয়। এটা যেমন ধরুন এখানে উচিত নয় কথাটা আমি প্রথম বলে রোদে বেশিক্ষণ থাকা যাবে না। মানে প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, আপনি কাজ করছেন, তার একটা লিমিটেশন করতে, আপনার যখন ভালো লাগছে না আপনি ছেড়ে দিন। টাইম লিমিট সেভাবে কিছু নেই যে 2 ঘন্টা কাজ করবেন, 1 ঘন্টা কাজ করবেন, তা বলা যাবে না। বরং যিনি কাজ করছেন তিনি সিদ্ধান্ত নেবেন যে না, আমার ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নিই। তাহলে বেশিক্ষণ থাকা যাবে না, এটা একটা বিষয়। আর যারা কলকাতা শহর বা এরকম শহরে যারা থাকেন, তারা গাড়ি ঘোড়া যাতায়াত করেন, ধরুন গাড়ির ভেতরে কোনো বাচ্চাকে নিয়ে গিয়ে আমি একটা অন্য কাজ করতে গেলাম, বাচ্চাকে ঘরে রেখে, যদি এসি গাড়ি না হয়, তাহলে ওটা অত্যন্ত ক্ষতিকারক হয়ে যেতে পারে, কারণ ভেতরে তো আরো গরম বেড়ে যাবে। সুতরাং বাচ্চাটি হয়তো গরমে অজ্ঞানী হয়ে গেল। সুতরাং বাচ্চাকে ভেতরে রাখাটা ঠিক না। আর যদি ভেতরে থাকে তাহলে ড্রাইভার থাকছেন, এসি চলছে, ঠিক আছে, সেক্ষেত্রে কোনো হয়তো সমস্যা নেই। ফলে এটাও মাথায় রাখতে হবে যে আপনি গাড়ির ভেতরে একলা বসে আছেন রোদের মধ্যে, একেবারে সেটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রেও সত্যি যে এখান থেকে সরে আসুন। আবার যেমন অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করা যাবে না, তাহলে অতিরিক্ত সময় দেওয়া যাবে না, অতিরিক্ত পরিশ্রমও করা যাবে না। গাড়ি ঘোড়ার ভেতরে এরকম রোদের মধ্যে থাকা যাবে না, এটা হচ্ছে থাকা যাবে না। তাহলে কি করবেন? এবার এই দিকটা চলে আসছে, উল্টো দিকটা চলে আসতে পারি। কি করবেন এর মধ্যে প্রথম হচ্ছে যে কাজের পরিমাণ কম করবেন, সেটা আমরা আগে বললাম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ড্রেসগুলো পরবেন, সেই ড্রেসগুলো লুজ এবং ল্যাক্স হওয়া, মানে একটু ঢিলে যেটা বলি, এবং ফুল স্লিভস পরলে আরো ভালো, কারণ হাতেও তো রোদ লাগছে। এবং ফুল প্যান্ট পরলেও ভালো, এবং সেটা যদি সাদা পাজামা এবং সাদা একটা ফতুয়া হয়, সেটা আরো ভালো। আপনি যারা শহরে কাজ করেন, ধরুন যারা ট্রাফিক পুলিশের কাজ করছে, সিভিক ভলান্টিয়ারের কাজ করছে, তারা সানগ্লাস পরতে পারে, রোদে একটু সুদিং মনে হবে, এবং একটা ছাতা মাথায় দিয়ে থাকবেন। আর যারা চাষের শ্রমিক, তারা দেখবেন মাথায় টোকা ব্যবহার করে। অতি প্রাচীন কাল থেকে এই ভালো প্র্যাকটিসটি, চর্চাটি কিন্তু চলে আসছে, এবং সেই চর্চাটা অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক। সুতরাং যারা চাষবাসের কাজ করবে তারা ওইটা পরবে, এবং ক্লান্ত হলে তখন তো চলে যাবে, আগে বলেছি আমরা। তাহলে লুজ অ্যান্ড ল্যাক্স ড্রেস, সানগ্লাস পরতে পারে, একটা টোকা মাথায় দিয়ে তিনি থাকলেন। এ হচ্ছে যে কি পরবেন, কেমন ভাবে থাকবেন। আর সেই সঙ্গে খাওয়া দাওয়ার একটা প্রসঙ্গ থাকে যে গরমকালে খাবার দাবার একটু কম খাওয়া উচিত।
এই জন্যই যে আপনার অনেক সময় হজম হতে সমস্যা হবে। আর যে জল বারে বারে তো জল খাচ্ছি আমরা, জলে অনেক সময় পানীয় জল থাকে না, এমনি জল কিনলাম পরিষ্কার জল ভেবে, এবং তাতে রোগ জীবাণুও থাকতে পারে। ফলে বেশি জল খেতে হলেও সেই জলটা পানীয় জল কিনে এটা মাথায় রাখতে হবে ঠিক ঠিক। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে সহজ পাচ্ছ, মানে সহজে হজম হবে এমন খাবার আমরা জানি, আমাদের মায়েরা, আমাদের প্রাচীনকাল থেকে আমাদের মা পিসিরা সবাই জানে, করে এসেছে। ফলে সেই মতো খাবার দাবার করাই ভালো, রিচ খাবার খাওয়া না খাওয়াই ভালো। টক দইটা কি এই সময় খুব উপকার? ট্রুলি স্পিকিং, টক দই বিশেষ উপকার কিনা এই এটা নিয়ে নিয়ে একটা কিন্তু খুব পরিষ্কার বলা নেই। তবে টক খেলে গরমকালে অনেকেরই ভালো লাগে, একটা সুদিং সেন্সেশন হয়, খাক, তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু যিনি ধরুন হার্টের রোগী বা তার ফ্যাট শরীরে বেশি আছে, সেক্ষেত্রে টক দইতে তো ফ্যাট থাকে, মানে দুধটাই কনভার্টেড হচ্ছে কিন্তু দুধের তো ফ্যাটটা থাকছে, সুতরাং কম পরিমাণে খাওয়াই ভালো, বেশি পরিমাণে না খেয়ে। এবং হঠাৎ করে আপনি যদি খাদ্যাভ্যাস পরিবর্তন করেন তাহলে তো পেটের সমস্যা হতে পারে। সুতরাং যে খাদ্যাভ্যাস আপনার ছিল সেটাই থাকবে, তো পরিমাণে কম, সহজপাচ্য খাবার, তরকারি একটু ঘন ঘন খান, তাতে অসুবিধা নেই। গরমকালে খাবারের পরিমাণ কম খেলেও চলে যায়। আমরা খাবারটা খাই কেন? শরীরের এনার্জি, উষ্ণতা দেওয়ার জন্য। উষ্ণতা এমনি থাকছে অনেক খাচ্ছে, সুতরাং বাকিটা হচ্ছে চালানোর জন্য আর কি। আর জলটা কিন্তু অনেকখানি খেতে হয়, অল্প অল্প করে আপনি বারে বারে খান, টেস্টটা না পেলে একটু খেয়ে যান, এটা দরকার। সুতরাং জল এবং খাদ্যাভ্যাস এরকম ভাবে করলেই বোধহয় ভালো হয় আর কি। আচ্ছা, এবার শেষের দিকে চলে এসেছি প্রায়। আপনি তো এই ছাড়াও লেখালেখি করেন, আপনার মনে হয় দুটো বই আছে, ঠিক বুঝতে মানে আমি সেভাবে ইনফরমেশনটা পাইনি, আপনার বইগুলো দেখিনি। আর প্রবন্ধ নিবন্ধ আপনি লেখেন, তাই এই ব্যাপারে একটু বলুন, এই যে এত সময় পান কি করে এই লেখালেখির ব্যাপারে? এইটা সময় পাই আগেই বলছি, উদ্বৃত্ত সময়, এবং উদ্বৃত্ত সময়ের পরিমাণ খুব কম নয়। যদি আপনি কিউমুলেটিভ দেখেন, মানে একদিন 2 ঘন্টা, একদিন 2 ঘন্টা, 7 দিনে 14 ঘন্টা, এবং মাসে 4-14 তার গুণ বা তার সঙ্গে যোগ হয়, ফলে কিছু না কিছু সময় পাওয়া যায়। আপনার একটা শখ ইচ্ছে থাকা চাই যে মানুষের জন্য কিছু করব বা আমার নিজের আনন্দের জন্য আমি করব, সুতরাং লেখালেখি চলতেই থাকে। আমার সত্যি সত্যি যেটা বই আছে বাংলা ভাষায়, আমার একটা আমি আত্মজীবনীও বলতে পারি, আত্মজীবনী বলে দেখি যা ফিরে ফিরে বলে একটা বই আছে, তাতে সাহিত্য গুণও আছে এবং খানিকটা পুরাতন বাংলায় ছোটবেলায় আমি কি দেখেছি না দেখেছি তার একটা ইতিহাস আছে। এইরকম আরো 2টি কবিতার বই আছে, সেটা অবশ্য ছেলে মানুষের কবিতাও হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে যে এগুলো লেখা যায়, পাবলিশ করা যায়। আমার টেক্সট বই আছে, মানে আমার সাবজেক্টে কমিউনিটি মেডিসিনের পাঠ্য বই আছে, অল ইন্ডিয়াতে চলে সেই বইটি। তাছাড়াও আপনি তো ইন্ডিয়ান মেডিকেল জার্নালের সাব এডিটর নাকি? আমি একসময় ছিলাম, এবং আমি আরো বড় জায়গাতেও ছিলাম, অল ইন্ডিয়া লেভেলে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। এবং টুরিস্ট এই যে মানুষের জন্য কাজ করব, এইটাই, এই যে একটা প্রেরণা কোথাও ঢুকে আছে, বাবা মা শিখিয়েছেন, সেটাই বিভিন্ন জায়গায় কাজ করতে সাহায্য করেছে। তারা হয়তো আমাকে পছন্দ করেছেন, তাই সে দায়িত্ব অর্পণ করেছেন। আমার নিজের ক্রেডিট কিছু নেই, তারা দিয়েছেন বলে আমি করতে পেরেছি। হ্যাঁ, এবং কিছুটা শিখতেও পেরেছি ওদের সঙ্গে। মানুষের সঙ্গে থাকলে তো শেখাই না। আমরা প্রত্যেকের কাছে প্রতি মুহূর্তে কিছু না কিছু শিখি। এই যে ছাত্র পড়াচ্ছি, ধরুন আমি ক্লাস নিচ্ছি, আমি তো একলা আমার মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা করে আমি পড়িয়েছি, কিন্তু আমার সামনে 100 থেকে 250 ছেলে মেয়ে আছে, তাদের 100 থেকে 250 না ব্রেইন, সুতরাং তাদের ভাবনা চিন্তার দৃষ্টিভঙ্গিগুলো বিভিন্ন রকমের। যখন একটা প্রশ্ন করলো, সেই প্রশ্নটা আমি সেইভাবে ভাবিনি, এই যে সবাইকে ভাবিয়ে তুললো, সেটা একটা ইনপুট আমার কাছে, আমি সেরকম করে ভাবতে শিখলাম। উত্তর দিতে পারলে সুন্দর উত্তর দিতে পারলাম, কখনো কোনো উত্তর দিতে পারি না, সেটাও হয়, আমি আবার এসে একটু দেখিয়ে নিলাম। ফলে এই যে পড়াচ্ছি, সেখানে ছেলেরাও কিন্তু আমাকে শেখাচ্ছে ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে আমাকে শেখাচ্ছে। সুতরাং এই যে শিখছি, শেখার একটা আনন্দ আছে, সেই আনন্দ এই কাজগুলো চলছে। তার জন্য আলাদা করে সময় বার করে, মাত্র অল্প একটু সময় বার করলেই হতে পারে। এবার একটা শেষ প্রশ্ন, এখন এই ডাক্তারি পেশায় যারা আসছেন, যে সমস্ত ইয়ং জেনারেশন,
তাদের কাছে কি বলবেন? তারা শুধু কি তারা টাকা আয় করাটাই তাদের মূল লক্ষ্য থাকবে, নাকি মানুষের সমাজের সেবা করাটাও তাদের একটা কাজ হবে? আমি আপনার এই প্রশ্নের সরাসরি প্রশ্নের আগে আরেকটা কথা বলে নিই যে এই গরমকালে আমি শুধু গরমের বিষয়টা বললাম, গরমের কালে কিন্তু গরমের সময়তে আরো বহু কিছু রোগ আসতে বাড়ে, পারে। যেমন পাতলা পায়খানা, হ্যাঁ, এমনকি এই যে কদিন পরে হয়তো ডেঙ্গির সমস্যা শুরু ডেঙ্গির হবে, সমস্যা বৃষ্টি হলেই শুরু হবে, মশার ভিড়টা বাড়তে হ্যাঁ, থাকবে, হ্যাঁ, ফলে ম্যালেরিয়াও বাড়তে থাকে। ফলে এই সমস্যাগুলো কিন্তু আছে। আছে। সেই জন্যে স্বাস্থ্যসম্মত জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রাথমিকভাবে রোগ প্রতিরোধ করা এবং রোগ যাতে না হয় সেই জন্যে স্বাস্থ্যের প্রমোশন করা এবং সেগুলোকে মেনে চলা, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা একটু বলে রাখলাম। আচ্ছা, আচ্ছা, খুব ভালো। সুযোগ দিয়েছেন বলার, তাই অবশ্যই, না, বললাম। না, আপনি সুযোগ আমি পেয়েছি আপনার কাছে। আর আপনার যে শেষ প্রশ্ন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে চিকিৎসা বিজ্ঞান এমন একটি বিজ্ঞান, যে বিজ্ঞান আপনাকে বা আমাকে, যিনি চিকিৎসক হচ্ছেন, তাকে সুযোগ দিয়েছে মানুষের সেবা করার। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে এই সুযোগটিকে আমরা কাজে লাগাতে চাই, চিকিৎসক হয়ে মানুষের পাশে থাকতে চাই, এটাই মূল বার্তা। দেখুন, যদি কেউ পড়াশুনো করে হাসপাতালে, মানে কোনো চিকিৎসা মহাবিদ্যালয়ে, সে ডিগ্রি একটা পেয়ে যাবে, কিছুদিন চর্চা করলেই ডিগ্রি পেয়ে যাবে এবং পেয়েও যায়। কিন্তু একজন ভালো চিকিৎসক হতে গেলে তার পাশাপাশি আর কিছু বিষয় থাকে, এটা অস্বীকার করার উপায় নেই। বর্তমান সরকার, আইএমজি বলে একটা কথা আছে, ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েট, তাদের বলেছে যে 5টা গুণের অধিকারী হতেই হবে। আচ্ছা, সেই 5টা গুণের মধ্যে একটা হচ্ছে যে আপনাকে ভালো ক্লিনিশিয়ান হতে হবে, মানে রুগী দেখে, রুগীকে ভালো করে দেখে তার রোগ নির্ণয় এবং চিকিৎসা, এটা হচ্ছে ক্লিনিশিয়ানের প্রশ্ন। এবং এই যে রোগ দেখলাম, চিনলাম, যিনি এলেন আমার কাছে, যিনি আমাকে কৃপা করলেন, আমাকে গুরুত্বপূর্ণ লোক বানালেন, সেই আমার একটা দায়িত্ব হচ্ছে তাকে পুরো বিষয়টা বলে দেওয়া, বুঝিয়ে দেওয়া, এবং তার সঙ্গে যিনি এসেছেন তাকেও একসঙ্গে। তাহলে এই যে কমিউনিকেশন, কি হয়েছে, কি হবে, কি হতে পারে, এইটা আমি একজন চিকিৎসক হিসেবে এটা আমার দায়িত্ব। সুতরাং সেই দায়িত্বটি পালন করা উচিত, তাহলে তিনি চিকিৎসক হিসেবে গ্রহণযোগ্য হবেন, সর্বজন গ্রাহ্য হবেন এবং ভালো চিকিৎসক হবেন। তৃতীয় বিষয় হচ্ছে তাকে প্রফেশনাল হতে হবে। তার মানে তিনি সাবজেক্ট সম্পর্কে জানবেন এবং সেই বিষয়টা নিয়ে ভাববেন সেই মুহূর্তে, যখন রোগীর চিকিৎসা করছেন, রোগ বিষয়ক ভাবনা চিন্তা, লুজ টক না করাই ভালো। আপনি এমন কথা জিজ্ঞেস করবেন যে মনটা একটু ভালো হচ্ছে, দু একটা কথা হয়তো হলো, কিন্তু বেশিক্ষণ এটা চালানো ঠিক না। আপনি প্রফেশনাল মানুষ, মানে এই বিষয়টি নিয়ে আপনি ভাবনা চিন্তা করছেন, এই জায়গায় থাকতে হবে। আর চতুর্থ বিষয় হচ্ছে যে একজন চিকিৎসকের লাইফ লং লার্নার হতে হবে, সারা জীবন ধরে পড়াশোনা করে যেতে হবে। এই জন্যে যে আজকের বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান আমাকে যে জ্ঞানটি দিয়েছে, যে নলেজটি দিয়েছে, এই নলেজটি 10 বছর বা 15 বছর পরে দেখা যাবে ঠিকই নয়, পরিবর্তন হয়ে একটা গেছে। ভুল ইনফরমেশন ছিল, ভুল জ্ঞান ছিল, পরিবর্তন হয়ে একটা উন্নত এবং সঠিক চিন্তা এসে গেছে। আপনি যদি পড়াশুনো না করেন, তাহলে সেইটি আপনি জানবেন কেমন করে? সুতরাং আপনাকে কন্টিনিউয়াস, একেবারে বলা যেতে পারে নিরবিচ্ছিন্নভাবে পড়াশোনার মধ্যে থাকতে হবে। 2-3টে জার্নাল, তার সাবজেক্ট বিষয়ে জার্নাল, সেগুলো একটু পড়াশোনা করতে হবে, নতুন নতুন বই এলে সেগুলো একটু পড়তে হবে। সুতরাং এই পড়াশোনার মধ্যে থাকতে হবে, এটা একটা কিন্তু শর্ত একজন ভালো চিকিৎসকের। আর শেষ হচ্ছে যে তাকে লিডারও হতে হয়। ধরুন, আমি এটাকে বিশ্বাস করি এই জন্য যে চিকিৎসকেরা এখনো পর্যন্ত আমাদের সমাজের বিশিষ্ট মানুষজন, তাদেরকে এখনো পর্যন্ত মানুষ সম্মান করে। কোথাও কোথাও গন্ডগোল হচ্ছে, ডাক্তারবাবু মার খেয়েছেন, এমন হয়েছে ডাক্তারবাবু চিকিৎসা করেও ভালো করতে পারেননি এবং তিনি সৎ প্রচেষ্টাই করেছেন, তিনি মার খেয়েছেন, ধমক খেয়েছেন, অপমানিত হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষই ডাক্তারদের সম্মান করে। কেউ হয়তো বলেন, যেটা আপনি বললেন, যে শুধু কি পয়সা ইনকাম করার জন্য হবে, আমি বলছি একেবারেই না। আমি আপনাকে আমার জীবনের সত্যটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই যে আমি প্রায় প্র্যাকটিস করি সারা জীবন এবং সরকারি চাকরি করেছি, এবং সেই চাকরি থেকেই আমার আয় দায় এবং আমার একটা বাড়ি হয়েছে, আমার সংসার হয়েছে,
এবং একটি গাড়িও হয়েছে। ছেলে মেয়েদের আমি মোটামুটি ভালো স্কুলে পড়াতে পেরেছি এবং আমার স্ত্রী আমাকে সঙ্গ দিয়েছে, কখনো দুঃখ পাইনি যে আমি ইনকাম করতে পারছি না। সুতরাং পয়সাটা খুব বড় বিষয় আমার কাছে মনে হচ্ছে নয়। অনেকে হয়তো কেউ কেউ ভাববে যে এটা আসতেই পারে, সম্ভাবনা কিন্তু আছে। আপনি যখন প্রাইভেট একটা মেডিকেল কলেজ করলেন, আপনি 1 কোটি টাকা দিয়ে একজন ডাক্তার বানালেন, তার মনের মধ্যে আসতে পারে যে 1 কোটি টাকা আমাকে তাড়াতাড়ি তৈরি করতে হবে। সুতরাং প্রাইভেটাইজেশন এইভাবে মানুষকে কিন্তু আবার খানিকটা ক্ষতিও করে ফেলেছে। এটা আমার বিশ্বাস, এটা নাও হতে পারে। আমার বিশ্বাসে আমি বললাম, এটা না হলেই বরং আমি খুব সুখী হই। মানুষ মানুষের পাশে থাকুক। সুতরাং এই যে মানুষ চিকিৎসকদের সম্মান করছে এখনো, সুতরাং সেই সম্মানটাকে বজায় রাখতে গিয়ে চিকিৎসক যদি সমাজে লিডারশিপ দেন, স্বাস্থ্যের দিকটাই, যে চলো ভাই আজকে আমরা গ্রামে কোথাও নোংরা জমতে দেব না, সেই ড্রাইভ দেব, কিছু মানুষ আসবে এবং সেই ড্রাইভটা যদি দেয় তাহলে মাছির উৎপাত বন্ধ হবে। চলো ভাই আমরা অমুক দিন ড্রেনটা দেখে নেব, তাহলে মশার উৎপাত বন্ধ হতে পারে। খেয়াল করুন, তাতে কিন্তু রোগ কমলো, আলটিমেটলি স্বাস্থ্যের দিকটাই হোক। তাহলে সামাজিক কাজ লিডারশিপ দিলেন এবং রোগ কমালেন, স্বাস্থ্যের দিকটা এলো। ফলে লিডারশিপ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ, কোয়ালিটি। এই কোয়ালিটিটাও থাকতে হবে। ফলে এই যে 5টি গুণকে ধরতে বলা হয়েছে, এবং যদি এই 5টি গুণকে কোন একজন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র গ্রহণ করেন, ধরতে পারেন, শেখেন এবং সেটাকে অবজার্ভ করেন, নিজের জীবনে চর্চা করেন, তাহলে বোধহয় তিনি যথার্থ অর্থে মানুষের কাছে সম্মানযোগ্য একজন চিকিৎসক হবেন। এবং এইটাই সামগ্রিকভাবে চিকিৎসক বন্ধুদের কাছে, যারা নতুন চিকিৎসক হচ্ছেন, তাদের কাছে আমার বার্তা হতে পারে। এবং আপনারা যারা সাধারণ মানুষ, যারা চিকিৎসা গ্রহণ করছেন ডাক্তারবাবুদের কাছ থেকে, ডাক্তারবাবুদের কথা মন দিয়ে শুনুন। তিনি যদি ভালো বলেন, ভালোই বলবেন, কারণ তিনি সবসময় রোগীর ভালো চান, কখনই খারাপ চান না। সেই অর্থে তিনি ভালো, হয়তো ভুল হতে পারে, কিন্তু ইচ্ছে করে ভুল করেছেন এমনটা অন্তত আমার জানা নেই। ফলে আপনারা যদি একটু সংযত হন সাধারণ মানুষ হিসেবে, এবং চিকিৎসকরা যদি মানুষকে পরিষেবা দেবেন এই জায়গা থেকে দেখেন, তাহলে ভুল বোঝাবুঝিও কমবে এবং মানুষের একটা স্বাস্থ্য বিষয়ক জায়গায় একটা স্মৃতি আসবে। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ কথা শুনলাম ডাক্তারবাবুর কাছে। এরকম আরো কথা শোনার ইচ্ছা রইল। আবার একদিন আমরা ডাক্তারবাবুর কাছে আসবো। আজকে এই গরমের মধ্যে আমরা ডাক্তারবাবুর কাছে অনেক প্রশ্ন করেছিলাম, তিনি খুব সুন্দর উত্তর দিয়েছেন এবং সেগুলো আপনাদের হয়তো শুধু আপনাদের না, আমার ভীষণ কাজে লাগলো, কারণ এইভাবে ওনাকে পেয়েছি। আশা করব এই অনুষ্ঠানটা আপনাদের খুব ভালো লাগবে, এই আশা রেখে আজকে ডাক্তারবাবুকে নমস্কার জানিয়ে নমস্কার। আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকবেন।